সাগরের মুখটা হঠাৎই অন্ধকারে ঢেকে গেল। সাগর করুণ কণ্ঠে বলা শুরু করলো। আসলে স্যার, অনুভব নামের ওর জীবনে কেউ ছিল যে কিনা ছোটবেলায় ওকে কোনো মিথ্যা অপবাদ দিয়েছিল, যে আঘাতটা ওর মনে এমনভাবে প্রভাব ফেলে যে ওর ওই অনুভব নাম শুনলে রেগে যায়। তাকে উচিত একটা শিক্ষা দেওয়া পর্যন্ত ওর মাথা ঠান্ডা হয় না। তাই আপনাকে সম্মান দেখাতেও পারছে না, আবার নিজের রাগও মেটাতে পারছে না, এই জন্য এমন করছে। কিন্তু জানেন স্যার, ওর মনটা অনেক ভালো। নিজের মানুষের সমস্যাগুলো সব বলার আগেই সমাধান করে দেয়। ওর দাদু মারা যাওয়ার পর থেকে আরও কেমন জানি হয়ে গেছে। ওর দাদুকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু কখনো দাদুকে দেখতে যায়নি। কেন জানি সেটা আমরা জানি না। দাদু মারা যাওয়ার আগে আর নিজেকে ধরে রাখতে পারেনি, হাসপাতালে ছুটে গিয়েছিল। তারপর থেকে কেমন জানি হয়ে গেছে। এদিকে সাগরের কথা শুনে অনুভবের হাত পা ঠান্ডা হয়ে গেছে। মুখের ভাষা যেন হারিয়ে ফেলেছে। নিজেকে এতটা অসহায় কখনো অনুভব করেনি। তার আর বুঝতে বাকি নেই এটাই তার পিচ্চি। তবুও নিজেকে স্বাভাবিক ও শান্ত রেখে কাঁপা গলায় বলল, ওর পুরো নাম কি? আর ওর বাবার নাম কি? রোজা খান মেঘ। আমরা ওকে সবাই মেঘু বলে ডাকি। আমরা ছাড়া মেঘু নামে কেউ ডাকুক এটা ওর পছন্দ না, তাই মেঘ নামটা কাউকে বলা হয় না। ওর বাবার নাম আফজাল খান, দেশের বিখ্যাত ব্যবসায়ীদের মধ্যে একজন। কিন্তু ও নিজের বাবার অফিসে বেতনভুক্ত কর্মচারীদের মতো চাকরি করে। সবকিছু শুনে অনুভবের চোখে আনন্দে ও কষ্টে চোখে জল এসে গেছে। নিজের চোখের পানিটুকু অতি গোপনে আড়াল করে রেখেছে। সাগর অনুভবকে খেয়াল করতে বলল, স্যার, আপনি ঠিক আছেন? আপনাকে কেমন জানি লাগছে। অনুভব মাথা নেড়ে বলল। না, ঠিক আছে। অনুভব আরও কিছু বলতে যাবে, তার আগে সাগর বলল। মেঘু এখানে। অনুভব সাগরের কথা শুনে মাথা ঘুরিয়ে পিছনে তাকালো, দেখল মেঘ একটা ছেলের সাথে হেসে হেসে ভেতরে প্রবেশ করছে। ছেলেটা দেখতে বেশ হ্যান্ডসাম আর সুন্দরও। তারপর অনুভব মেঘের দিকে তাকালো, দেখল ছেলেটার সাথে বেশ খুশি মনে কথা বলছে। মেঘের পোশাক খেয়াল হতেই অনুভব বুঝল তখন রাস্তায় যে মেয়েটাকে ওর চেনা মনে হয়েছিল সেই মেয়েটা আর কেউ ছিল না, সেটা মেঘই ছিল। ছেলেটার সাথে মেঘ অন্যদিকে গিয়ে বসল। মেঘ ওদের খেয়াল করেনি। অনুভবের ভাবার মাঝে সাগর বলল। স্যার, এখন তাহলে আমি আসি। তখন অনুভব বলল, মেঘের সাথে ছেলেটাকে তুমি চেনো? কে ছেলেটি? সাগর মুখে আনন্দের হাসি ফুটিয়ে বলল, শুভ ভাইয়া। তার নামটা শুভ না, শুধু উনি মানুষটাই অনেক শুভ মেঘের জন্য। মেঘ শুভ ভাইয়া বলতে অজ্ঞান। ওর বাবার বন্ধুর ছেলে 1 মাসের জন্য ইতালি গিয়েছে, আজই মনে হয় ফিরেছে। স্যার, তাহলে আমি এখন ওদের কাছে যাই। আর একটা কথা, আমি যে আপনার এত কথা বলেছি প্লিজ কাউকে বলবেন না। এটা। অনুভব মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। সাগর ওদের কাছে চলে গেল। কিন্তু ওই ছেলের সাথে এত হাসাহাসি মেঘের অনুভব তা সহ্য করতে পারছে না। তার পিচ্চিটার বিশেষ কেউ, এটা ভেবেই মাথা ফেটে যাচ্ছে। মেঘ আর শুভ টেবিলে বসে হাসাহাসি করছিল। তখন সাগর ওদের সামনে গেল। সাগরকে দেখে শুভ বলল, আরে ইয়াং ম্যান, তুমি কোথা থেকে এলে? কেমন আছো? আর বাকি দুইজন কই? একসাথে কয়টা প্রশ্ন করবেন ভাইয়া? আগে তো বসতে বলবেন, তা না করে জেরা শুরু করেছেন। আমি তো বেচারা মানুষ, একটা জিপ তো খুঁজে দিলেন না, কিন্তু নিজেরটা তো পাকা বন্দোবস্ত করেছেন। এটা কি ঠিক? এটা কি আমার দোষ? তোমরা এই যুগের পোলাপান হয়ে একটা জিএফ বানাতে পারলে না, সেটা তোমাদের ব্যর্থতা। এত সুন্দর চেহারা দিয়ে কি লাভ তাহলে? তখন সাগর আবার কিছু বলতে যাবে, তার আগেই মেঘ বলল, আরে থামো তোমরা, কথা বলার আর কিছু পাও না তোমরা? তুই এখানে কিভাবে? তোর তো এখানে থাকার কথা না। একটা কথা ছিল, তাই এখানে এসেছিলাম। তোদের দেখতে পেয়ে চলে এলাম। তো ভাইয়া কবে দেশে ফিরেছেন? আর দুজনকে দেখে মনে হচ্ছে কোনো ভালো খবর আছে। আর বলিস না, আজকে এসে আমায় সারপ্রাইজ দিয়েছে। আর বলেছে স্যার নাকি আর তর সইছে না, বাবা আসলে এঙ্গেজমেন্ট করবে আর 1 সপ্তাহ পর বিয়ে।
দেখো মেঘ, ছোট ভাইয়ের সামনে আমার পেস্টিজ পাঞ্চার করো না। আমি খুব ভদ্র ছেলে, বিদায় হালাল করে পেতে যাচ্ছি, অন্য কিছু না। শুভর কথা শুনে মেঘ আর সাগর উচ্চস্বরে হাসা শুরু করলো, সাথে শুভও যোগ হলো। ভাইয়া আপনি কিভাবে পেটালেন আমি জানতে চাই, তাহলে আমি একটা জিএফ বানাতে পারবো। তাহলে আমি মেঘের দিকে তাকিয়ে ডেমো দেখাই, তুমি শিখে নাও। আচ্ছা ভাইয়া। শুভ মেঘের দিকে তাকিয়ে বলতে শুরু করলো। মেয়েদের কখন সুন্দর লাগে জানো? যখন তার চোখ হাসে। মেয়েদের কখন সুন্দর লাগে জানো? যখন তার চোখে মোটা করে কাজল দেয়। মেয়েদের কখন সুন্দর লাগে জানো? যখন তার চোখে মোটা চশমা পরা থাকে। মেয়েদের কখন সুন্দর লাগে জানো? যখন সে বিশ্বাসের চোখে কারোর দিকে তাকায়। মেয়েদের কখন সুন্দর লাগে জানো? যখন সে অশ্রু ভেজা মায়াবী চোখে তাকিয়ে থাকে। শুভ আরো কিছু বলতে যাবে, তখনই মেঘ হাত উঠিয়ে শুভকে বলতে লাগলো। আর প্রেম বাক্য শোনাতে হবে না, সব কয়টা বাদর আমার ঘাড়ে এসে পড়েছে, এগুলোর জ্বালায় একদম শেষ আমি। তুই তো দিলি সব মাটি করে। এত সুন্দর কথা শুনলে তো সব মেয়েরা প্রেমে পড়তে বাধ্য, আর তুই হলি আনরোমান্টিক করলার জুস। আমরা ভালো দেখে তোকে সাথে রাখছি, নিজেকে ধন্য মনে কর। এ বলে সাগর হাসা শুরু করলো। এদিকে আড়ালে বসে অনুভব সব কথা শুনছিল ওদের, আর রাগে ফেটে পড়ছিল। কেন এত রাগ হচ্ছে সে বুঝতে পারছে না, তবে এতটুকু বুঝতে পেরেছে পিচিটার জীবনে অন্য কেউ ভালোভাবে দখল করেছে, আর সাগরের কথা অনুযায়ী তার জন্য ঘৃণা, রাগ, অভিমান জন্মেছে। তা তাকে যে করেই হোক মেটাতে হবে। তার পিচ্চিটা যে তার বড় আদরের, এর জন্যই তো প্রথম দিন থেকেই একটা টান ও মায়া কাজ করছে, আগে যা কারো প্রতি কখনো হয়নি। খুব তাড়াতাড়ি তার পিচ্চিটার রাগ ও মান ভাঙাতে হবে, এভেবে অনুভব ওখান থেকে বের হয়ে আসে। অনুভব যখন কফি হাউস থেকে বের হচ্ছিল তখন মেঘ তাকে দেখে ফেলে। অনুভবকে দেখেই মেঘের মনটা খারাপ হয়ে যায়, তবুও কাউকে কিছু বুঝতে দেয় না। আরও বেশি কিছু সময় ওরা আড্ডা দিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে অনুভব চিন্তা করতে করতে মাথা গরম করে ফেলেছে, কোনো বুদ্ধি তার কাজ করছে না। একবার ভাবলো মেঘের সামনে দাঁড়িয়ে নিজের পরিচয় দেবে, তারপর ভাবলো যদি রেগে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলে তাহলে কি হবে। তাই শেষে বুদ্ধি বের করলো ওকে কিছুদিন জ্বালাবে, যাতে অতিষ্ঠ হয়ে ওর সাথে কথা বলতে রাজি হয়। তারপর বুঝিয়ে সব বলবে। চাচা ফিরে আসার আগেই সব করতে হবে, আর শুভর একটা ব্যবস্থা করতে হবে, তাও কৌশলে, যাতে কেউ সন্দেহ না করতে পারে। নিজের বুদ্ধিকে নিজেই পা দিতে লাগলো। পরের দিন ক্লাসে অনুভব মেঘকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করছে, যাতে মেঘের রাগ হয়, কিন্তু মেঘ অনুভবের করা সব প্রশ্নের উত্তর সঠিকভাবেই দিচ্ছে। অনুভব উত্তর শুনে বেশ অবাক হয়েছে, কারণ মেঘ যে এত ভালো স্টুডেন্ট তা তার জানা ছিল না। কিন্তু মনে মনে বেশ শান্তি আর আনন্দ পাচ্ছে, তা মুখে প্রকাশ করলো না। এভাবেই ক্লাস শেষ করলো। ছুটির পর মেঘ যখন গাড়ির জন্য দাঁড়িয়েছিল তখন পেছনে অনুভব এসে দাঁড়িয়ে বলল, এখানে কি করো? বাসায় যাওনি? গাড়ি আসবে তাই দাঁড়িয়ে আছি। তা এখন কোথায় যাওয়া হবে, মানে কোন দিকে? মেঘ হাত দিয়ে ইশারা করে বলল, এদিকে। আমার ওইদিকে কাজ ছিল, কিন্তু কোনো কিছু তো চোখে পড়ছে না, কিভাবে যে যাব? তুমি কি আমাকে লিফট দেবে, যদি কিছু না মনে করো? মেঘ কিছু বলল না, চুপ করে দাঁড়িয়ে রইল অনুভব। নীরবতার সম্মতির লক্ষণ মনে করে দাঁড়িয়ে রইল, কিছু বলল না। এদিকে মেঘ রাগ করবে না হাসবে নিজেই বুঝে উঠতে পারছে না। একটু পর মেঘের গাড়ি আসলো। মেঘ তার গাড়ি চালক রহিম চাচাকে বলল, চাচা আপনি ট্যাক্সি নিয়ে অফিসে চলে যান, আমি একটু পর আসছি। রহিম চাচা মাথা নেড়ে চলে গেল। তারপর মেঘ ড্রাইভিং সিটে বসে অনুভবকে বলল, আসেন, কোথায় যাবেন বলুন, আমি পৌঁছে দিচ্ছি। অনুভব তো পুরোই অবাক, এই পিচ্চি মেয়ে ড্রাইভিং জানে? আরও কত কিছু যে জানতে হবে আল্লাহ মালুম। অনুভব ভয়ে ভয়ে গাড়িতে উঠল, কারণ মেঘের মতিগতি এখন ভালো লাগছে না। মেঘের এত সুন্দর ব্যবহার তার হজম হচ্ছে না। কিছু একটা তো চলছে মেঘের মাথায়, সেটা অনুভব করতে পারছে না। অনুভব গাড়িতে বসে আছে। মেঘ প্রথমে আস্তে করে গাড়ি চালালেও
পরে অনেক দ্রুত গাড়ি চালানো আরম্ভ করে। অনুভব বলে, এত গতিতে গাড়ি চালানো ঠিক না। মেঘ বলে, আমি এর থেকেও বেশি জোরে চালাতে পারি। আপনি দেখতে চান? অনুভব বলে। দেখার ইচ্ছে নেই, এটাতেই খুশি আমি। মেঘ কিছু দূরে যেয়ে গাড়ি ব্রেক করে, তারপর বলে, আপনাকে এই জায়গা থেকেই তুলে নিয়ে গিয়েছিলাম, তাই আজ এর চেয়ে বেশি দূরে নিয়ে যেতে পারবো না। আপনি বরং নেমে যান। অনুভব আশেপাশে তাকিয়ে দেখলো এটা সেই জায়গা যেখানে অনুভবের অ্যাক্সিডেন্ট হয়েছিল। অনুভব বুঝতে পেরে মনে মনে হাসলো, তারপর বলল, এটা তো আমার গন্তব্য নয়, মাঝপথে ফেলে যাবে আমায়। আপনার গন্তব্য কোথায় সেটা আমার জানার ইচ্ছে নেই, তবে আমার গন্তব্যে আপনাকে সঙ্গী করছি না আমি, এটা মনে রাখবেন। অনুভব আর কথা বাড়ালো না। একটু সময়ের প্রয়োজন, ভুল যেহেতু তার সেহেতু সময় নিয়ে ঠিক করতে হবে। তাই কথা না বাড়িয়ে নেমে পড়ল আর মেঘ দ্রুত গাড়ি নিয়ে জায়গা ত্যাগ করলো। অনুভব গাড়ি থেকে নেমে হাসতে লাগলো। জায়গাটা ওর দাদার কবরস্থানের কাছেই, তাই দেরি না করে দাদার কবর জিয়ারত করতে গেল। কবর জিয়ারত করে দাদার কবরের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, তোমার নাতনিকে তো তুমি বেশি ভালোবাসতে, সবসময় তার সাপোর্ট করতে, কিন্তু একদিন আমার সাপোর্ট কি করলে তোমার নাতনি তোমার সাথে কথা বলা, এমনকি দেখা করাও ছেড়ে দিল। নিজেকে মাঝে মধ্যে অনেক বেশি দোষী মনে হয়। তোমার নাতনির যে জেদ আর রাগ, বাবারে, আমি যে কী করে তার মান ভাঙাবো বুঝতে পারছি না। তবে মনটা কিন্তু অনেক নরম, যতই রাগ দেখাক না কেন, ভালো গুণগুলো ঠিকই প্রকাশ পায়। তুমি তো সবসময় চাইতে যেন ঘরের ছেলে মেয়ে ঘরে যেন থাকে, কিন্তু তোমার নাতির মনে আমার জন্য কোনো ভালোবাসা নেই। তার জীবনে বিশেষ কেউ এসেছে, তার সাথে সে অনেক হ্যাপি থাকবে। তবু আমি শেষবার একটা চেষ্টা করে যাব, শুধু দেখতে চাই ঘৃণার জায়গাটা কি এতটা বড় হয়েছে কিনা, যেখানে ভালোবাসার স্থানটাই ঘৃণা দিয়ে ঢেকে ফেলেছে। এটুকু বলে অনুভব চুপ করে দাঁড়িয়ে রইল। এদিকে অনুভব যে দাদার কবরের সামনে দাঁড়িয়ে আছে তা মেঘ দেখে ফেলেছে, কারণ গাড়ি নিয়ে চলে যাওয়ার পর হঠাৎ দাদার কথা মনে হতেই আবার চলে আসে। আসার পর এই দৃশ্য দেখতে পায়। এই দৃশ্য দেখে মেঘের আর বুঝতে বাকি থাকে না এটা তার সেই বিখ্যাত চাচাতো ভাই, যার জন্য এতটা কষ্ট সে পেয়েছে। কিন্তু অনুভবকে দেখে তার কোনো রাগ বা ঘৃণা হচ্ছে না, বরং হাসি পাচ্ছে। তা কেন সে জানে না। বেশ কিছু সময় সে ভালো করে দেখে নিয়ে চলে গেল, যাতে অনুভব তাকে না দেখতে পারে। মেঘ অফিসে এসেও কাজে মন দিতে পারছে না। কেন এত বছর পর ফিরে এসেছে তার অনুভব ভাই, তাও আবার সখ্যতা করতে চাইছে। কেন বারবার কথা বলতে চাইছে, উদ্দেশ্যটা কি? আবার সেদিন বাবার সাথেও দেখা করতে চাইছে। তাকে কেন ফলো করছে, তাকে দেখেও কেন রাগ বা ঘৃণা করতে পারছে না। সব মিলেই নিজেকে এলোমেলো লাগছে। মেঘ নিজেকে অনেক কষ্টে শান্ত করে তারপর মনে মনে ভাবলো সে আগ বাড়িয়ে কোনো কিছু করতে যাবে না। অনুভব ভাই তার কি করতে চাইছে তা আগে বুঝতে হবে, তাহলে সব কেনর উত্তর মিলবে। মেঘের ভাবনার মাঝেই শুভ কল করেছে। মেঘ রিংটোন শুনে ভাবনা থেকে বের হয়ে এলো। ফোন রিসিভ করে মেঘ বলল, হ্যাঁ বলো। বল মানে, তুমি কোথায়? আমরা তো তোমার জন্য শপিং মলে অপেক্ষা করছি। সরি, আমি আজ আসতে পারবো না। আজ তোমরা শপিং করো, কাল আমি পাক্কা তোমাদের সাথে যোগ হবো। প্লিজ বোঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে থেকো, প্রয়োজনে কল দিও। এ বলে শুভ ফোন রেখে দিল। পরের দিন ক্লাসে মেঘ খেয়াল করলো অনুভব তাকে ঘুরে ফিরে দেখছে, কথা বলার জন্য সুযোগ খুঁজছে, কিন্তু মেঘ পাত্তা দিচ্ছে না। ক্লাস শেষ করে ওরা ক্যান্টিনে বসে আছে। মেঘ কফির কাপ উঁচু করতেই কাপের নিচে একটা চিরকুট পেল। চিরকুটটা দেখে মেঘ বেশ অবাক হলো, কারণ এর আগে এমনটা কখনো সে পায়নি। তুমি যতই আমাকে ঘৃণা করবে, ততই তুমি আমাকে কাছে পাবে, চোখ বন্ধ করলেও চোখ খুললেও। চিরকুটটা পরে মেঘ তবদা খেয়ে আছে। কে এমন চিরকুট দেবে তাকে? সে তো তেমন কারোর সাথে মেশে না, তাহলে ঘৃণা করার তো প্রশ্ন ওঠে না। সে তো শুধু এটুকু ভেবে চোখ বন্ধ করে ফেলে সাথে সাথেই অনুভবের চেহারা ভেসে আসে। অনুভবকে কল্পনায় দেখতে চোখ বড় বড় করে তাকায়। তখনই দেখতে পায় অনুভব তাদের টেবিলের দিকে আসছে। মেঘের আর বুঝতে বাকি রয় না এটা কার চিরকুট। মেঘ কোনো প্রতিক্রিয়া দেখায় না, এমনভাবে থাকে যেন কিছুই হয়নি। অনুভব ওদের কাছে আসতেই সবাই সালাম দেয়। অনুভব বলে,
তো তোমাদের কি খবর? স্যার সব খবর ভালো, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। তাই তো খুশি কেন তোমরা? মনে হয় কোনো খুশির কথা আলোচনা করছিলে। আসলে স্যার সামনে একটা বিয়ের দাওয়াত আছে, তাই আমরা কি কি করব তা নিয়ে আলোচনা হচ্ছে। বাহ, এই যুগের মেয়ে হয়েও তোমরা আগের যুগের মেয়েদের মতো এত তাড়াতাড়ি বিয়ে করে নিচ্ছ, নিজের পায়ে না দাঁড়িয়ে। এতগুণ থাকতেও কোনো কাজ হলো না। অল্প বয়সে প্রেম করলে যা হয়। স্যার, কার বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে আপনি জানেন? কেন, না জানলে কি খুশি হতে তোমরা? জেনে কি ভুল করলাম নাকি? মেঘ এতক্ষণ অনুভবের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিল, তাই এখন বলে উঠল, জানলে তো এভাবে বলার কথা ছিল না, কথাটা আরো সুন্দর হতে পারতো। আপনার বয়স কত হলো মেঘ? 20-এর একটু বেশি। এর মধ্যে অনেক কিছু শিখে ফেলেছেন, দেখি বিয়েটাও করে ফেলেছেন। আর সেটা বলে অপরাধ হয়ে গেল। ভার্সিটিতে 2 বছর পরেই না হয় বিয়ে করতেন, তবুও মানাতো। সাগর কিছু বলতে যাবে তখনই মেঘ হাত উঁচু করে বলল। আমি কথা বলছি, তুই চুপ থাক। সাগর আর কিছু বলল না। মেঘ তখন আবার বলা শুরু করলো। আমার বিয়ে কখন করব, কাকে করব, সেটা আমার ব্যক্তিগত বিষয়। আপনি এর মধ্যে না বলেই খুশি হব আমি। আর হ্যাঁ, দাওয়াত তো পাননি, দাওয়াত কার্ড ঠিক সময়ে পৌঁছে যাবে। উপহার আনতে ভুলবেন না কিন্তু। আমি কিন্তু এই বিষয়ে খুব হিসেবি। এই বলে মেঘ দ্রুত সেখান থেকে চলে গেল। মেঘ যেতেই অনুভবও বের হয়ে এলো। এদিকে ওদের দুজনের কাণ্ড দেখে শিশির, সাগর আর দিয়ার মাথায় হাত। ওরা বুঝতে পারছে না আসলে কি থেকে কি হলো। মেঘ বের হয়ে হাঁটা শুরু করেছে। রাস্তায় আজ গাড়ির জন্য দাঁড়ায়নি। পেছন থেকে চেনা একটা কণ্ঠস্বর ভেসে আসছে, তবুও মেঘের কোনো হুঁশ নেই। মেঘ হাঁটতে হাঁটতে একটা গাছের নিচে এসে বসলো, যেখানে তখন শুভ হন্তদন্তভাবে এসে পৌঁছালো। শুভ কিছু বলতে যাবে তার আগেই মেঘ বলল, ওই মানুষটা কি কোনো কাজ নেই, শুধু আমায় আঘাত করতে বারবার চলে আসে। আমি কি ক্ষতি করেছি তার? এ বলে ফুপ পাতে লাগলো। শুভ কিছু সময় চুপ থেকে বলতে লাগলো, সে তোকে আঘাত করে নাকি ভালোবাসে সেটাই তো বুঝতে পারলি না জীবনে। যদি বুঝতে পারতি তাহলে কষ্ট পেতি না। শুভর কথা শুনে মেঘ শুভর দিকে বড় বড় চোখ করে তাকালো। শুভ দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়লো, তারপর বলতে শুরু করলো। তোকে আর অনুভবকে চিনি সেই ছোট্টবেলা থেকে। তোদের দুইজনের মনের কথা, মুখের কথা আমার থেকে ভালো কেউ বলতে পারবে না। আর তোর মনের কথা আমি চোখ বন্ধ করে বলে ফেলতে পারি। তুই এখন বড় হয়েছিস, বুঝলে বুঝবি, অনেক জ্ঞান আছে তোর মধ্যে। এখন বলতে পারিস আমি কি বলতে চাই। আসলে কথাগুলো অনেক আগে বলতে চেয়েছিলাম কিন্তু বলিনি, কারণ আমি দেখতে চেয়েছিলাম অনুভবকে দেখে তোর কি রিয়াকশন হয়। আমার ধারণাই ঠিক হয়েছে, এখন বলতে আর কোনো বাধা নেই। মেঘ ফ্যালফ্যাল করে শুভর দিকে তাকিয়ে আছে, কি বলতে চাইছে তাই বোঝার চেষ্টা করছে। শুভ মেঘের চোখের ভাষা বুঝতে পেরে বলল, চোখ দিয়ে গিলে খেয়ে ফেলবি আমায়, মাথা মোটা একটা। কথা মনোযোগ দিয়ে শোন। তুই অনুভবকে কখনো ঘৃণা করিসনি, যেটা ছিল সেটা শুধুই অভিমান। তুই ভেবেছিলি অনুভব এসে তোকে সরি বলবে, কিন্তু অনুভব আসেনি, বরং তোর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। বাড়ি ছেড়ে যখন তোরা চলে আসছিস তখন চেয়েছিলি, কিন্তু অনুভব নিজেকে বন্দি করে নিয়েছিল, কারণ তোর চোখের পানি ও দেখতে পারবে না বলে। এটুকু বলে শুভ একটু থামলো, তারপর আবার বলল, অনুভব কোনোদিন তোকে কষ্ট বা আঘাত দেওয়ার কথা মাথাও আনতে পারে না। তোকে আঘাত করার আগে সে নিজেকে আঘাত করা উত্তম মনে করবে, কিন্তু সেদিন কেন এমন করেছিল সেটা উত্তর আমার কাছে নেই। তবে আমি যতটুকু জানি তোর দাদা, বাবা আর অনুভব সব জানে। এই জন্যই তোর দাদা সেদিন অনুভবের পক্ষ নিয়েছিল, আর তোর বাবা কোনো প্রশ্ন না করে বাড়ি ছেড়েছিল। মেঘ এখন কিছুটা নড়ে চড়ে বসলো, তারপর বলতে লাগলো, আমি একটু শান্তিতে বাঁচতে চাই। ঘৃণা আর রাগ জীবনটাকে শেষ করে দিল আমার। জীবনটা কয়দিনের বলতে পারো? কেন এত অবহেলা, কেন এত কষ্ট? আমি দীর্ঘশ্বাস নিয়ে বাঁচতে চাই না। কষ্টগুলো দম বন্ধ হয়ে আসে আমার। কষ্টগুলো কি পাওয়ার কথা ছিল আমার? কেন, কেন সবাই মিলে কষ্ট দিল আমায়? শুভ কিছু সময় চুপ থেকে বলল, কষ্টগুলো তুই নিজেকে কল্পনায় তৈরি করেছিস, শুধুমাত্র অনুভব তোকে অপমান আর থাপড় মেরেছিল বলে। কারণ ও তোকে কোনোদিন মারেনি বলে ছোট্ট ছিলি, বুঝিসনি কখন মানুষ অসহায় হয়ে তার কাছের মানুষকে আঘাত করতে পারে। তুই তো সেই কষ্টটা বুকে ধরে রেখে তোর অনুভবে মিশে ফেলেছিস। তোর অনুভবে যে তুমিটা আছে সেটা শুধুই অনুভব,
তাও মনে হয় বুঝিস না। তুই অনুভবকে ভালোবাসিস নিজের থেকেও বেশি, এর জন্য ওকে দেখে তোর ঘৃণা বা রাগ হয়নি। মেঘ এখন পুরোই অবাক, কি বলছে তার শুভ ভাই। মেঘ কিছু বলতে যাবে তার আগেই শুভ বলল, আমাকে কোনো প্রশ্ন করতে হবে না, নিজেকে প্রশ্ন কর, কথাগুলো সত্যি নাকি মিথ্যা। আমি তোর কাছে থাকি বা না থাকি সব খবর রাখি, এটা তোর জানা। সেজন্য মাথায় চাপ নিতে হবে না, নিজেকে সময় দে আর ভাব আমি ভুল কিছু বলেছি নাকি। মেঘ আর কিছু বলল না। শুভ মেঘকে মেঘদের বাসায় নামিয়ে দিয়ে চলে গেল। শুভ আর মেঘের এত সময় কথা বলা একজন দূর থেকে ঠিকই দেখতেছিল আর রাগে ফেটে পড়ছিল। মেঘ বাসায় এসে ভাবতে থাকে শুভর কথাগুলো। কথাগুলো সব যুক্তিসঙ্গত হলেও কিন্তু ও নিজে যে অনুভবকে ভালোবাসে সেটা মানতে নারাজ। এটা কখনো সম্ভব নয়, কারণ ওভাবে কখনো চিন্তা তো দূরে থাক, কল্পনাও করেনি। ছাদে বসে বসে আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, ভালোবাসা কি এতই সহজ? ঘৃণা আর রাগ থেকে না চাইতেই হয়ে যাবে? জীবন কি এতই সস্তা? বললো আর হয়ে গেল। নিজে নিজেকে এভাবে বোঝালো, কিন্তু মনটা কতক্ষণ মানবে সে নিজেই জানে না। রাতেও ঠিকমতো ঘুমাতে পারল না। এদিকে অনুভবের শুধু রাগ হচ্ছে, কেন হচ্ছে এত রাগ সে বুঝতে পারছে না। মেঘ আজকের ভার্সিটিতে আসেনি, এই জন্য অনুভবের আরও বেশি রাগ হচ্ছে। অনুভব ঠিক করলো আজ ভার্সিটি শেষ করে মেঘের অফিসে যাবে। সরাসরি কথা না বললে আরও অনেক বেশি দেরি হয়ে যাবে। যেমন ভাবা তেমন কাজ। অনুভব ক্লাস শেষ করে অফিসে গেল, কিন্তু সেখানেও মেঘকে পেল না। তখন অনুভব চলে আসতে নেবে দেখতে পেল শুভ একজনের সাথে কথা বলছে। শুভকে দেখে অনুভব তার দিকে এগিয়ে গেল। শুভ অনুভবকে এখনও দেখতে পায়নি। অনুভব শুভর পেছন থেকে কাঁধে হাত রাখল। শুভ নিচের কাঁধে কারো স্পর্শ পেয়ে পেছনে ফিরে তাকালো। অনুভবকে দেখে মিষ্টি করে হাসলো। অনুভব তা দেখে বেশ রাগ হলো। শুভ সামনে লোকটিকে কাজ বুঝিয়ে দিয়ে অনুভবকে একটা সালাম দিয়ে বলল, আমার সাথে আসেন স্যার। এ বলে নিজের কেবিনের দিকে যেতে লাগলো। অনুভব ও শুভকে অনুসরণ করতে লাগলো। শুভ আর অনুভব দুজন মুখোমুখি হয়ে বসে আছে। অনুভব কি বলবে বুঝে উঠতে পারছে না। শুভই আগে কথা শুরু করলো। স্যার আপনি কি খাবেন, চা না কফি? অনুভব বলল। কফি। শুভ পিয়নকে ডেকে 2 কাপ কফির কথা বলল। তারপর বলতে লাগলো, নিশ্চয়ই আপনি মেঘের কাছে এসেছেন। আসলে আজও অফিসে আসবে না, আমাকে মেসেজ দিয়ে জানিয়েছে। যদি আমাকে বলা যায় তাহলে বলতে পারেন, আমি আপনাকে সাহায্য করব। অনুভব শুভকে ভালো করে দেখে নিয়ে তারপর বলল। আপনি কি আমাকে চেনেন? শুভ একটা রহস্যময় হাসি দিল, তারপর বলতে লাগলো, আমি আপনাকে যতটুকু চিনি বা জানি বলে ততটুকু আপনিও আমাকে জানেন না। আপনার A to Z আমার জানা, তবে মাঝে কিছু শব্দের মধ্যে একটু উল্টাপাল্টা হয়ে যায় আর কি। তবে নির্দ্বিধায় আমাকে আপনার সমস্যা বলতে পারেন, আর সাথে বিশ্বাসও করতে পারেন। অনুভব কি বলবে বুঝতে পারছে না, তবুও অনেক দ্বিধা নিয়ে বলল। আমরা কি পূর্ব পরিচিত? কেন যেন মনে হচ্ছে আপনি আমাকে চেনেন। শুভ এত সময় অনেক কষ্টে হাসি চেপে রেখেছিল, কিন্তু এখন আর রাখতে পারল না। উচ্চস্বরে হেসে দিল। শুভর হাসি দেখে অনুভব কিছুটা বোকা বনে গেল। অনুভবের চেহারা দেখে শুভ হাসতে হাসতে বলল, আরে শালা, তোর কবে বুদ্ধি হবে? তুই আমাকে ভুলে গেছিস? আমি কিন্তু তোকে প্রথম দেখাতেই চিনে ফেলেছি। আর আমি ফারদিন খান, তোর ছোটবেলার বন্ধু। শুভর মুখে ফারদিন নামটা শুনে অনুভব বেশ বড় একটা ঝাটকা খেল। সে ফারদিনকেও চিনতে পারেনি। তাহলে তোকে শুভ কেন বলে ওরা সবাই? আরে মেঘ আমাকে ভালোবাসবে শুভ ভাই বলে ডাকে, তাই ওর বন্ধুরাও বলে। আমি ওর সব বিপদে আপদে থাকি, তাই ভালোবেসে শুভ ডাকে। আমি ছাড়া কাউকে বিশ্বাস করতে পারে না বলে। শুভর কথাগুলো শুনে অনুভব হা করে তাকিয়ে রইল ওর দিকে। শুভ অনুভবকে দেখে বলল, এত চাপ নিতে হবে না মাথায়, কফি খা আগে, আমি সব খুলে বলছি। অনুভব তবুও শুভর দিকে কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল। শুভ আস্তে আস্তে বলতে লাগলো, তুই তো জানিস বাবা কোম্পানি চাকরি করতেও হঠাৎ কিছু লোক ফিরজস্ত করে বাবাকে দোষ দিয়ে চাকরি থেকে বের করে দেয়। বাবা তখন দেশে হারা হয়ে পড়ে। শুনেছিলাম তোর বাবা
শুনেছিলাম তোর দাদা বুদ্ধি দেয় বাবাকে তোর চাচার সাথে যোগাযোগ করতে। বাবাও তাই করে। তারপর সেখান থেকেই পরে তারা পার্টনারশিপ করে। আমি এগুলো আগে জানতাম না। অষ্টম শ্রেণীতে এই ঘটনা ঘটে। তাই তো হঠাৎ সব ছেড়ে আমরা আসি উত্তরার দিকে। প্রথম দিকে অনেক কষ্টে চলতে হয়েছে আমাদের। তোর সাথে যোগাযোগ করার কোনো উপায় ছিল না, কিন্তু আমি জানতাম একদিন দেখা হবেই। এই বলে শুভ থামলো, তারপর আবার বলতে লাগলো। দশম শ্রেণীতে যখন পড়ি হঠাৎ একদিন রাস্তায় মেঘের সাথে দেখা হয়। ও মনে হয় ক্লাস 6-এ পড়ে। কিছুটা অসুস্থ দেখাচ্ছিল। পাশে আন্টি ছিল। আমি এগিয়ে গেলাম। কথা বলে জানতে পারলাম আমরা যে বাসায় থাকি তার 4 বাসা পরে ওরা ওখানে থাকে। এরপর থেকে মাঝে মধ্যে মেঘের বাসায় যেতাম। পরে শুনতে পারি তুই সেদিন যা যা করেছিলি সেজন্য মেয়েটা অনেক ড্রামার মধ্যে দিয়ে যাচ্ছে। কারো সাথে কথা বলে না, মাঝে মধ্যে ঘুমের মধ্যে কান্না করে ওঠে, ভয়ে জ্বর বাজে, আরও বিভিন্ন ধরনের সমস্যা হয়। শুনে অনেক কষ্ট পেয়েছিলাম আর তোর ওপর রাগ উঠেছিল, কিন্তু এতটুকু বিশ্বাস তোর ওপর ছিল যে তুই যা করেছিলি হয়তো হয়তো বা মেঘের ভালোর জন্যই, তাই আর রাগ পুষে রাখিনি। এরপর থেকে আমি ওর সাথে যতটুকু পারতাম সময় দিতাম, গল্প করতাম, যাতে ও কিছুটা স্বাভাবিক হতে পারে। তবে ভেবে রেখেছিলাম যেদিন তোর সাথে আবার দেখা হবে সেদিন জিজ্ঞেস করব। শুভর কথাগুলো শুনে অনুভবের চোখে পানি টলমল করছে। তার জন্য তার পিচিটা কতটা কষ্ট পেয়েছে, কিন্তু সে তো নিরুপায় ছিল। তা না হলে আজ এরপর আর ভাবতে পারল না। এবার অনুভব মুখ খুলে বলল। আমার উপর বিশ্বাস রাখার জন্য তোকে ধন্যবাদ, কিন্তু তুই তো জানতি পিচ্চিটা আমার কি। তবুও তুই কিভাবে ওকে বিয়ে করেছিস? তোর একবার আমার কথা মনে হলো না? অনুভবের কথা শুনে শুভ যেন আকাশ থেকে পড়ল। কি বলছে? বিয়ে করছে, তাও মেঘকে? শুভ বলল। তোর মাথায় কি নষ্ট হয়ে গেছে? কি যাতা বলিস? মেঘ আমার কাছে আপন বোনের থেকেও কম না। তাছাড়া একদিন তোকে মজা করে মেঘের কথা বলতে তুই আমাকে যে মার দিয়েছিলি, তারপর মরে গেলেও ও চিন্তা মাথায় আনিনি। আর মেঘও আমাকে বড় ভাইয়ের চোখে দেখে। একটা তুই কথাই থেকে শুনলি। অনুভব শুভকে কফি হাউসের সব কথা খুলে বলল। শুভ সব শুনে হাসতে হাসতে শেষ। শুভ অনেক কষ্টে হাসি থামিয়ে বলতে লাগলো। এ কথা তুই কোথা থেকে শুনলি? আরে আমি ইরা নামের একটা মেয়েকে ভালোবাসি। সে লন্ডনে থাকে। তার সাথেই বিয়ের কথা ফাইনাল করেছি। তুই না জেনেই কত কিছু চিন্তা করে ফেলেছিস। অনুভব মাথায় হাত দিয়ে বলল। সর্বনাশ করেছে। এর জন্য আমি পিচ্চিকে কালকে কথা শুনিয়েছে। হ্যাঁ, তোরা কিভাবে ভাঙাবো বুঝতে পারছি না। বুদ্ধি দে আমায়। শুভ অনুভবের কথায় হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না। দুজনেই কিছু সময় চুপ করে বসে রইল। তারপর শুভ বলল। এত চিন্তা করিস না, দুইজনে মিলেই সব সমস্যার সমাধান করব। আপাতত চুপচাপ থাক। আর হ্যাঁ, আমার সাথে তোর যে কথা হয়েছে সেটা মেঘকে বলবি না, কারণ আমি যে তোর সাথে আছি এটা জানলে হয়তো বা পাগল খেপে যেতে পারে। তোর সাথে যে পর্যন্ত সব কিছু মিটমাট না হয় সে পর্যন্ত আমরা গোপনে আলোচনা ও দেখা সাক্ষাৎ করব। অনুভব মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। তারপর আরও বেশ কিছু সময় ওরা গল্প করল। সারা রাত অনুভব দু চোখের পাতা এক করতে পারল না। মেঘের কষ্টের কথাগুলো বারবার তার কানে বাজছে। হঠাৎ অনুভবের মাথায় দারুণ একটা বুদ্ধি এলো। ও দেখতে চায় মেঘের মনে ওর জন্য কি আছে। এজন্য মেঘকে একটু বাজিয়ে দেখতে চায়। বুদ্ধিটা কেমন হবে এটা জানা ও বোঝার জন্য শুভর সাথে বেশ কিছু সময় ফোনে বুদ্ধি করলো। পরের দিন সকালে মেঘ ভার্সিটিতে গেল। সবার সাথে বেশ স্বাভাবিক থাকার চেষ্টা করলো। অনুভবের ক্লাসের সময় মেঘ খেয়াল করলো অনুভব তার দিকে বেশি তাকাচ্ছে না। আগে থেকেও বেশি স্মার্ট হয়ে সেজে এসেছে। মেয়েরা যেন অনুভবকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। এটা মেঘের মোটেও পছন্দ হলো না। মনে মনে ভীষণ রাগ হতে লাগলো। প্রতিদিন মেঘকে পড়া ধরে, কিন্তু আজকে পড়াও ধরছে না। ক্লাস শেষ করে যাওয়ার সময় অনুভব দিয়াকে ডেকে বলল তার সাথে যেন অফিসে গিয়ে দেখা করে। এটা শুনে মেঘ আরও অবাক। মনে মনে অনুভবের 14 গোষ্ঠীকে বকা দেওয়া শুরু করেছে। পরে মনে পড়ল তার 14 গোষ্ঠীর মধ্যে সেও তার পরিবারে আছে। তাই শুধু অনুভবকেই নানা রকমের বকা দিতে লাগলো। ক্লাস সব শেষ করে মেঘ, সাগর আর শিশির বসে রয়েছে ক্যান্টিনে।
দিয়া গেছে অনুভবের সাথে দেখা করতে। অনুভব দিয়াকে আসতে দেখে বলল। এখানে বসো দিয়া। দিয়াও ভদ্রমের মতো বসে রইল আর অনুভব নিজের মতো কাজ করতে লাগলো। প্রায় 15 মিনিট ধরে দিয়া বসে আছে, তবুও অনুভব এখনো দিয়ার সাথে কথা তো দূরে থাক